নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি তত্ত্বচানের তৃতীয় পর্ব। তো চলুন শুরু করি আজকের গল্প তত্ত্বচানের তৃতীয় পর্ব। রিপোর্ট কার্ড। স্টেশনে পৌঁছেই একবারও এদিকে ওদিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে ছুট দিল তত্ত্বচান, পিঠের ওপরে কাপড়ের ব্যাগ ঝুলিয়ে। কেউ ওকে সে সময় দেখলে ভাবতো নির্ঘাত সাংঘাতিক একটা কিছু ঘটেছে। ও তো স্কুলের গেট পেরোনো থেকে এভাবেই ছুটে আসছে। বাড়ি পৌঁছে দরজা খুলে ও জানান দিল, আমি এসে গেছি। তারপর রকিকে খুঁজতে লাগলো। রকি সামনের চাতালের মেঝেতে পেটটা চেপে ধরে ঠান্ডা হচ্ছিল। তত্ত্বচান কোনো কথা না বলে সোজা রকির পাশে বসে পিঠের ব্যাগটা নামিয়ে ভিতর থেকে ওর রিপোর্টের কার্ডটা বের করলো। তারপর রিপোর্ট খুলে নম্বরগুলো রকিকে দেখাতে লাগলো। দেখো, খুব গর্বের সঙ্গে বলল তত্ত্বচান। এ বি নানান জিনিস লেখা ছিল ওই কার্ডে। তত্ত্বচান অবশ্য জানতো না এ ভালো নাকি বি। অতএব রকি যে আরোই এসব কিছু বুঝতে পারবে না সে তো জানা কথা। তবুও জীবনের প্রথম রিপোর্ট কার্ডটা ও রকিকে প্রথম দেখাতে চেয়েছিল এবং ও নিশ্চিত ছিল যে রকিরও তাতে খুব আনন্দ হবে। কার্ডটা দেখে রকি একটু গন্ধ শুকে নিয়ে আবার তত্ত্বচানের মুখের দিকে তাকালো। কেমন, খুব দারুণ না? তত্ত্বচান ওকে জিজ্ঞেস করলো। তারপরে বলল, খুব শক্ত শক্ত সব কথা লেখা আছে, তুই বোধহয় পড়তে পারবি না। রকি আর একটু ঘাড় কাত করলো, যেন আবার কার্ডটাকে ভালো করে পড়ছে। তারপর তত্ত্বচানের হাতটা একটু চেটে দিল। বেশ বলে তত্ত্বচান উঠে দাঁড়ালো। এবার মাকে দেখায় গিয়ে। তত্ত্বচান চলে যাবার পর রকি আবার ঠান্ডা মেঝেতে নিজেকে এলিয়ে দিয়ে চোখ বুঝল। শুধু তত্ত্বচান কেন, যে কোনো কেউই ওর বসার ভঙ্গি দেখে মনে করত রকি বুঝি এখনো রিপোর্ট কার্ডের কথাই ভাবছে। গ্রীষ্মের ছুটি। আগামীকাল আমরা ক্যাম্প করতে যাব। সবাই ঘুমের পাজামা আর কম্বল নিয়ে চলে এসো। হেডমাস্টার মশাই কাগজে কথাটা লিখে সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছিলেন। তত্ত্বচান সেটা নিয়ে গিয়ে মাকে দেখালো। পরদিন থেকে গরমের ছুটির শুরু। ক্যাম্প করা মানে কি মা? তত্ত্বচান জানতে চাইল। মাও কথাটা ভাবছিলেন, কিন্তু মুখে বললেন, ক্যাম্প করা মানে তো বাইরে তাঁবু পেতে ঘুমানো, তাই না? তাঁবুতে শুয়ে শুয়ে আকাশের চাঁদ তারা দেখা যায়। কিন্তু তোমাদের কোথায় নিয়ে যাবে তাই ভাবছি। ভাড়ার কথা তো লেখেনি, স্কুলের কাছেই কোথাও যাবে বোধহয়। সেদিন রাতে তত্ত্বচানের আর কিছুতে ঘুম আসে না। ক্যাম্পে যাবার ব্যাপারটা বেশ ভয়ের মনে হচ্ছিল। এমন রোমাঞ্চকর, বুকের ভেতরটা ধুকধুক করছিল। পরদিন সকালে উঠেই ও জিনিসপত্র গোছাতে শুরু করলো। কিন্তু বিকেলে যখন পিঠের ব্যাগটাতে ঘুমের পোশাক ভরে ওপরে কম্বলটা রেখে বাড়ির সবাইকে টাটা বলে স্কুলের দিকে রওনা দিল, তখন ওর যেন কেমন একটু অসহায় লাগছিল আর একটু ভয়ও করছিল। ছেলেমেয়েরা স্কুলে জড়ো হবার পর হেডমাস্টার মশাই বললেন, সবাই হল ঘরে চলে এসো। সকলে হলে ঢোকার পর উনি ছোট্ট স্টেজটাতে উঠে গেলেন, হাতে একটা শক্তপোক্ত সবুজ রঙের তাঁবু নিয়ে। এখন দেখে নাও কেমন করে তাঁবু খাটাতে হয়, ভালো করে দেখো সবাই। হাতের জিনিসটা মেলে ধরে দাঁড়গুলোকে এদিকে ওদিকে টেনে খুঁটিগুলোকে অন্যদিকে সরিয়ে মুহূর্তের মধ্যে একটা চমৎকার সবুজ তাঁবু খাটিয়ে ফেললেন উনি। চলো, এবার তোমরা নিজেদের তাঁবু এই হল ঘরে খাটিয়ে ফেলো, আমরা এখানেই ক্যাম্প পাতব। মা মনে করেছিলেন ক্যাম্প বুঝি বাইরে কোথাও খোলা আকাশের নিচে পাতা হবে। যে কেউ হলেই তাই ভাবতো, কিন্তু হেডমাস্টার মশাই অন্য কথা ভাবছিলেন। হলের ভিতরে বাচ্চারা সব ঠিকঠাক থাকবে, রাতে যদি বৃষ্টি নামে অথবা একটু ঠান্ডা বাড়ে তাহলেও ওদের কিছু ক্ষতি হবে না। ক্যাম্প ক্যাম্প ছেলে মেয়েরা হই হই করতে করতে ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে এক একজন শিক্ষকের সাহায্যে নিজের নিজের তাঁবু খাটিয়ে ফেলল। এক একটা তাঁবুতে 3 জন মতো আঁটবে। তারপর ছেলেমেয়েরা সবাই হামাগুড়ি দিয়ে এর ওর তাঁবুতে ঢুকতে বেরোতে লাগলো। তত্ত্বচান তাড়াতাড়ি ওর ঘুমানোর পাজামাটা পরে নিল। সবার পাজামা পরা হলে হেডমাস্টার ওদের মধ্যেখানে বসে
ওর নানা দেশ বিদেশের বেড়ানোর গল্প বলতে লাগলেন। কিছু কিছু ছেলে মেয়ে তাঁবুর ভিতরে শুয়ে শুয়ে কেবল মাথাটুকু বের করে গল্প শুনছিল। কেউ কেউ সোজা হয়ে বসেছিল, কেউ কেউ আবার উঁচু ক্লাসের ছেলে মেয়েদের কোলে মাথা রেখে শুয়েছিল। হেডমাস্টার মশাই কত সব দেশের গল্প বলছিলেন, অনেক জায়গার নামই ওরা শোনেনি। সেই সব সাগর পাড়ের দেশের ছেলে মেয়েদের কথা শুনতে শুনতে ওদের মনে হচ্ছিল তারাও যেন ওদের বন্ধু। একটা ছোট্ট সামান্য ঘটনা, স্কুলের হলঘরে তাঁবু পেতে শোয়া, এটাই ছেলে মেয়েদের কাছে একটা মস্ত ব্যাপার হয়ে উঠল। এত আনন্দ, এত সুন্দর একটা অভিজ্ঞতা ওরা কখনো ভুলতে পারেনি। হেডমাস্টার মশাই সত্যি জানতেন ছোটদের কেমন করে খুশি করতে হয়। গল্প শেষে হেডমাস্টার মশাই হলের আলো নিভিয়ে দিলেন আর বাচ্চারা সব যে যার তাঁবুতে গিয়ে ঢুকল। অনেকক্ষণ পর্যন্ত এখান থেকে হা হা হি হি, ওখান থেকে চুপচাপ ফিস ফিস, আর কোথাও থেকে একটু হুটোপাটির শব্দ ভেসে এলো। তারপর সব চুপচাপ। চাঁদ তারা এইসব ছাড়াই সেদিন ক্যাম্প করেছিল ওরা, আর সবার খুব মজা হয়েছিল, খুব মজা। স্কুলের ওই হলঘরটা একটা খোলা মাঠ হয়ে গিয়েছিল সেই রাতে। আকাশের নিচে মিটমিটে তারা আর চাঁদের আলোতে ওদের মুখগুলো যেন চকচক করছিল। তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। স্কুলের হলঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তত্ত্বচান ইয়াসুকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের বাবা মা কেউই জানত না। তমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলি ছিল ছেলে মেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়ত। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে, যে রাস্তাটা কুহন বৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে। বেশ বড় একটা গাছ, গাছের গাটা পিচ্ছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলায় চেপেছি বলে মনে হবে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর ওপরের আকাশটাকে দেখত। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজের সম্পত্তি, ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? ইয়াসুকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। সেই জন্যই তত্ত্বচান ওকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানত। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেন চফুতে ইয়াসুকি চানের বাড়ি যাচ্ছে। মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্য কথাটা বলে দিয়েছিল, দেখো আমি স্কুলে যাচ্ছি, ইয়াসুকি চানকে আমার গাছে চড়াবার নিমন্ত্রণ করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুকি চান তত্ত্বচানের থেকে বয়সের সামান্যই বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটাই বড়। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুকি চানও হি হি করে হাসতে লাগলো। ইয়াসুকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হয়ে যাওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে ওপরে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুকি চানকে বলে উঠল, এবারে চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। ইয়াসুকি চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেবার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটখাটো রোগা একটা মানুষ, ও কি এত শত পারে? মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না, ইয়াসুকি চানকে তো দূরের কথা।
ইয়াসুকে চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? ইয়াসুকে চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছে, আর ইয়াসুকে চানও তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুকে চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে ভারী একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসাবার চেষ্টা করতে লাগলো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বার করতে লাগলো, কাজে লাগানোর জন্য কিছু পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল। ওটা এমনিতে সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়ি মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মইটা সেই 2 ভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ ভাব করে ইয়াসুকে চানকে বলল, এবার আর ভয় নেই, এটা আর লগবক করবে না। ইয়াসুকে চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো, একবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুকে চানও নিজেও খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। গনগনের সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, কিন্তু ওদের সেসব কোনো কিছুর দিকেই ভ্রুক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুকে চানকে গাছে চড়তেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর এক একটা করে পা এক এক ধাপ করে ওপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুকে চানের পিছনটা ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুকে চান মইয়ের মাথায় পৌঁছল। হুররে! কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে 2 ভাগ হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াসুকে চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ির মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুকে চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুকে চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদলো না ও। কাঁদলে যদি ইয়াসুকে চানও কেঁদে ফেলে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুকে চানের হাতটা ধরল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবুও তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলো অনেক লম্বা। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপরে বলল, তুমি শুয়ে পড়ো, আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। বড়রা যদি কেউ এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন, ভাগ হয়ে যাওয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের ওপর ভর দিয়ে শোয়া ইয়াসুকে চানকে প্রাণপণে টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াসুকে চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের ওপর, আর তার জন্যই তো তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুকে চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল। তত্ত্বচান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুকে চানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। ইয়াসুকে চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুক হেসে বলল, আসতে পারি ভিতরে? ও তো এমন দৃশ্য কখনো দেখেনি এর আগে। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসল। 2 বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে। বসে বসে ওরা নানান গল্প করল। জানো, আমার দিদি আমেরিকায় থাকে। ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুকে চান খুব উৎসাহের সঙ্গে বলল। ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতো, আমার দিদি বলেছে। ইয়াসুকে চান, যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝবার মতো বড় তত্ত্বচান তখনো হয়নি। ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান, এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল।
তখনকার দিনে আসলে কেউই টেলিভিশনের কথা জানতো না। ইয়াসুকে চানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুকে চানের সেই প্রথম গাছে চড়া এবং সেই শেষ। সাহসের পরীক্ষা। আচ্ছা বলো তো, ভয় করে, পচা গন্ধ, খেতে ভালো কোন জিনিস? এই ধাঁধাটা ওদের এত পছন্দ ছিল, যদিও ওরা সবাই উত্তরটা জানতো, তবু বারবার একই ধাঁধা ওকে জিজ্ঞেস করতো। তত্ত্বচান আর ওর বন্ধুরা প্রায়ই একজন আরেকজনকে বলতো, আমাকে একবার ভয় করে, পচা গন্ধ, খেতে ভালো ধাঁধাটা জিজ্ঞাসা করো না। উত্তর ছিল একটা দৈত্য বাথরুমে গিয়ে মিষ্টি খাচ্ছে। তোমইতে সাহসের পরীক্ষা গল্পটা দিয়েও একটা ধাঁধা তৈরি করা যেতে পারে। ভয় করে, চুলকোয়, হাসি পায়, কি বলতো? যে রাত্রে ওরা হল ঘরে ক্যাম্প করেছিল, সেদিন হেডমাস্টার মশাই বলেছিলেন, একদিন রাতে আমরা কোহনবৎসুর মন্দিরে একটা সাহসের পরীক্ষা নেব। কে কে ভূত সাজতে চাও হাত তোলো। জনার সাথে ছেলে হাত তুলেছিল। সাহসের পরীক্ষার দিন বিকেলবেলায় স্কুলের মাঠে ভূত সাজবে যারা, তারা বেশ পোশাক টোশাক নিয়ে হাজির। তোরা তো ভয়ের চোটেই মরে যাবি। মন্দিরের দিকে যাবার আগে ওরা বাকিদের বলে গেল। বাকি প্রায় 30 জন ছোট ছোট 5 জনের দলে ভাগ হয়ে একে একে কোহনবৎসুর দিকে রওনা দিল। কথা ছিল ওরা মন্দির চত্বরটাতে একবার চক্কর মেরে গোরস্থানটা ঘুরে নিয়ে স্কুলে ফিরে আসবে। তবে হেডমাস্টার মশাই ওদের বুঝিয়ে দিয়েছিলেন যে যদিও এটা একটা পরীক্ষা, তবু যদি কেউ চায় সে অনায়াসেই মাঝপথে স্কুলে ফেরত আসতে পারে। তত্ত্বচান বাড়ি থেকে একটা টর্চ নিয়ে এসেছিল। মা বলেছিলেন, এটা হারিও না যেন। কটি ছেলে আবার ভূতেদের ধরার জন্য প্রজাপতি ধরবার জাল নিয়ে এসেছিল। কেউ কেউ দড়ি এনেছিল ভূতেদের বাঁধবে বলে। হেডমাস্টার মশাই সব কথা বুঝিয়ে বলতে বলতে অন্ধকার হয়ে গিয়েছিল। ওরা 10-20 নাড়ি ভুড়ি গুনে ছোট ছোট দলে ভাগ হয়ে গেল। তারপর আনন্দে আর উত্তেজনায় লাফাতে লাফাতে প্রথম দল কোহনবৎসুর দিকে চলল। শেষে তত্ত্বচানের দলেরও রওনা হবার সময় এলো। হেডমাস্টার মশাই বলেছিলেন, কোহনবৎসু পৌঁছাবার আগে ওরা কোনো ভূতের দেখা পাবে না, কিন্তু ছেলেমেয়েরা ঠিক তা মানতে পারেনি। তাই ওরা বেশ ভয়ে ভয়ে এগোতে লাগলো। মন্দিরের গেটে পৌঁছে ওরা পাহারারত দেবতাদের মূর্তিগুলো দেখতে পেল। যদিও আকাশে তখন চাঁদ উঠেছিল, তবু মন্দিরের চত্বরটা ওদের খুব অন্ধকার লাগছিল। এমনিতে দিনের আলোতে খুবই সুন্দর প্রশস্ত মনে হয় মন্দির চত্বরটা, কিন্তু এখন তো তা নয়। ভয়ের চোটে বাচ্চারা আর যেন নড়তেই পারছিল না। কখন ভূতেদের সঙ্গে দেখা হয়ে যায় কে জানে। একটু গাছের পাতা নড়লেই কেউ একজন ওরে বাবা রে বলে চিৎকার করে উঠছিল। শেষমেশ এমন হলো, যার হাত ধরে হাঁটছে তাকেই ভূত বলে মনে হতে থাকলো। তত্ত্বচান যে গোরস্থান পর্যন্ত যাবে না, সেটা সে ঠিকই করে ফেলেছিল। ওইখানে নিশ্চয়ই ভূতের দেখা, ভূতেরা সব ওদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া অনেক হয়েছে সাহসের পরীক্ষা, এ বিষয়ে ওর অনেক জানা হয়ে গেছে। অতএব এখন ও ফিরে যেতেই পারে। ওর দলের অন্যান্যরাও একই সময়ে একই কথা ভাবছিল। ভাগ্যিস একমাত্র ওই এরকম ভাবছিল না। তাই সবাই মিলে স্কুলের দিকে খুব জোরে ছুট দিল। স্কুলে ফিরে দেখে ওদের আগে যে দলগুলো রওনা দিয়েছিল সেগুলো ইতিমধ্যে সবাই ফিরে এসেছে। মনে হলো গোরস্থান পর্যন্ত যাবার সাহস কারোর ছিল না। এমন সময় সাদা চাদরে মাথা ঢাকা একটি ছেলে কাঁদতে কাঁদতে এসে গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকলো। সঙ্গে একজন শিক্ষক। সে বেচারা ভূত সেজে একটা কবরের পাশে ঘাপটি মেরে পড়েছিল, কিন্তু কেউই আসছে না দেখে ওর ভয় বাড়ছিল। তখন ও বাইরে বেরিয়ে আসে। একজন মাস্টার মশাই টহল দিতে দিতে ওকে দেখতে পান, বাইরের রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। উনি তখন স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন। সবাই যখন প্রথম ভূতটাকে একটু চাঙ্গা করবার চেষ্টা করছে, তখন ভূত নাম্বার 2 কাঁদতে কাঁদতে প্রবেশ করলো। সঙ্গে আরেকটি ছেলে, সেও কাঁদছে। দ্বিতীয় ভূতও কবরের পাশে অপেক্ষা করছিল। হঠাৎ অন্য ছেলেটির পায়ের শব্দ শুনে ভূত বাবাজি দৌড়ে বেরিয়ে ভয় দেখাতে যাচ্ছিল, আর তখনই লাগলো ধাক্কা। দুজনেই ব্যথা আর ভয় পেয়ে কাঁদতে লাগলো। এমন মজার কাণ্ড যে ছেলেমেয়েরা হেসে কুটি কুটি, ভূতেরাও একই সঙ্গে হাসতে আর কাঁদতে থাকলো। তখনই তত্ত্বচানের এক সহপাঠী নাম মিগিতা ফিরে এলো।
মিগিতা একটা খবরের কাগজ দিয়ে তৈরি টুপি পরে ভূত সেজেছিল। মিগিতা খুব রাগ করতে লাগলো গোরস্থানে কেউ যায়নি বলে। আমি সেই কখন থেকে বসে আছি আর তোমরা এলেই না। মশার কামড়ের চোটে ওর সারা হাত পা খুব চুলকাচ্ছিল। এই ভূতকে মশা কামড়েছে বলে সবাই আবার হাসতে থাকলো। ক্লাস 5-এর মাস্টারমশাই মারুইয়ামা স্যার বললেন, আমি বরং গিয়ে বাকি ভূতেদের নিয়ে আসি। কিছু ভূত দিশেহারা হয়ে বড় রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছিল। কিছু আবার ভয় পেয়ে বাড়িতে পালিয়ে গিয়েছিল। সবাইকে জড়ো করে উনি ফিরিয়ে আনলেন। তারপর তুমইতে ছেলেমেয়েরা আর ভূত টুতের ভয় পায়নি কোনোদিন। ভয় পাবে কি, ভূতেরা নিজেরাই তো দেখা গেল মাঝে মাঝে ভয় পেয়ে যায়। দত্তচান খুব গম্ভীরভাবে ভারী ভারী পা ফেলে হাঁটছিল। পাশে পাশে রকিও ওরই মতন ধীর স্থির গতিতে হাঁটছিল আর থেকে থেকে দত্তচানের মুখের দিকে তাকাচ্ছিল। এইভাবে হাঁটার একটাই মানে হতে পারে, ওরা বাইরে থেকে বাবার রিহার্সাল শুনতে যাচ্ছে। এমনিতে তো দত্তচান শান্ত হয়ে হাঁটতেই পারে না। হয় ও ছোটে, নয়তো এর বাগানের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে ওর বেড়ার নিচ দিয়ে হামা দিয়ে এগিয়ে চলে। ছোটার সময় ও এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে, পথে যেন কি সব পড়ে গেছে। বাবারা যে হলঘরটায় রিহার্সাল করতেন, ওদের বাড়ি থেকে সেটা ছিল 5 মিনিটের হাঁটা পথ। বাবা অর্কেস্ট্রার প্রধান যন্ত্রী, আর প্রধান যন্ত্রীরা সবসময় বেহালা বাজান। একবার দত্তচানকে বাবাদের একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ও যে ব্যাপারটা দেখে অবাক হয়েছিল তা হলো, অনুষ্ঠানের শেষে সবাই হাততালি দেবার পর বাবাদের দলের যিনি পরিচালক ছিলেন, মানে কন্ডাক্টর, তিনি তার বিশেষ দাঁড়াবার জায়গাটা থেকে নেমে এসে বাবার সঙ্গে হাত মেলালেন। ভদ্রলোক বেশ ঘেমে গিয়েছিলেন। বাবার সঙ্গে হাত মেলানোর পর বাবা উঠে দাঁড়ালেন আর অর্কেস্ট্রার বাকি শিল্পীরাও উঠে দাঁড়ালেন। ওরা হাত মেলালো কেন? দত্তচান ফিসফিস করে মাকে জিজ্ঞাসা করল। বাবা তো ওদের মধ্যে সবচেয়ে জরুরি কাজ করেন, আর কন্ডাক্টর তো খুব খুশি হয়েছেন ওরা ভালো বাজিয়েছেন বলে, তাই বাবার সঙ্গে হাত মিলিয়ে উনি দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। মা ওকে বুঝিয়ে বলেছিলেন। দত্তচানের এই রিহার্সালে যেতে এত ভালো লাগতো কেন কে জানে। কারণ স্কুলে যেমন সবাই ছোট, এখানে সবাই বড়, আর সকলে দারুণ দারুণ সব যন্ত্র বাজান। তার উপরে যে ভদ্রলোক অর্কেস্ট্রার কন্ডাক্টর মিস্টার রোজেনস্টক, উনি বেশ মজার জাপানি বলেন। বাবা বলছিলেন জোসেফ রোজেনস্টক ইউরোপের খুব বিখ্যাত একজন কন্ডাক্টর, কিন্তু ওখানে নাকি হিটলার নামের একজন খুব খারাপ লোক ভয়ানক সব কাজ করে বেড়াচ্ছে, তাই মিস্টার রোজেনস্টক গান বাজনা করবার জন্য জাপানে পালিয়ে এসেছেন। বাবা খুব শ্রদ্ধা করতেন মিস্টার রোজেনস্টককে। দত্তচান এইসব পৃথিবীর খবর তখনও বুঝতে পারত না। আসলে ঠিক সেই সময়টাতেই হিটলার ইহুদিদের ওপর খুব অত্যাচার শুরু করেছিল। এমন পরিস্থিতি না হলে রোজেনস্টকের জাপানে আসার প্রশ্নই উঠত না। উনি এসে জাপানের সঙ্গীত রচয়িতা এবং পরিচালক কোমচাক ইয়ামাদার হাতে গড়া এই অর্কেস্ট্রাকে খুব অল্প সময়ের মধ্যে দারুণভাবে গড়ে তুলেছিলেন। এমন একজন আন্তর্জাতিক মানের গুণী শিল্পীর হাতে না পড়লে এটা সম্ভব হতো না। মিস্টার রোজেনস্টক মনে করতেন জাপানের এই অর্কেস্ট্রাটিরও ইউরোপের যে কোনো প্রথম সারির অর্কেস্ট্রার মতো ভালো বাজাতে পারা উচিত, আর সেজন্যই প্রত্যেকবার রিহার্সালের পর উনি কাঁদতে শুরু করতেন। আমি এত চেষ্টা করি আর আপনারা কিছুতেই যেন সাড়া দিতে পারেন না। চেলো বাজাতেন হিদেও সাইতো। রোজেনস্টক যখন বিশ্রাম নিতেন তখন উনি অর্কেস্ট্রা পরিচালনা করতেন। এদের মধ্যে উনি সবচেয়ে ভালো জার্মান বলতে পারতেন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমাদের বাজাবার স্টাইলটা যে এখনো ভালো করে তৈরি হয়নি। আপনি একথা মনে করবেন না যে আমরা ইচ্ছে করে এভাবে বাজাচ্ছি। উনি রোজেনস্টককে সান্ত্বনা দিতেন। দত্তচান এইসব জটিলতা বুঝতে পারত না, কিন্তু মাঝে মাঝে ও দেখত যে মিস্টার রোজেনস্টকের মুখটা এমন লাল হয়ে গিয়েছে যে যেন এক্ষুনি ধোঁয়া বেরোতে শুরু করবে, আর তখনই উনি জার্মান ভাষায় চিৎকার শুরু করতেন। দু হাতের মধ্যে থুতনিটা গুজে রেখে দত্তচান একটা জানালার ওপরে বসে বাইরে থেকে ওদের দিকে তাকিয়ে থাকত। মিস্টার রোজেনস্টকের ওই অবস্থা দেখে ও তড়াক করে লাফিয়ে নেমে রকির পাশে ঘাপটি মেরে বসে অপেক্ষা করত কখন আবার বাজনা শুরু হবে তার জন্য।
কিন্তু সাধারণত মিস্টার রোজেনস্টক খুব সুন্দর করে কথা বলতেন, আর ওর জাপানিটা সত্যিই মজার ছিল। চমৎকার, ও ইয়াসানাগি-সান। যখন সবাই খুব ভালো বাজাতেন তখন অদ্ভুত উচ্চারণে কথাটা বলতেন উনি, অথবা স্রেফ বলতেন অসাধারণ। তত্ত্বচান কখনো হলঘরের ভেতরে ঢোকেনি। জানালায় বসে চুপি চুপি বাজনা শুনতেই ওর বেশি ভালো লাগতো। যখন বাজনা থেমে যেত আর শিল্পীরা বাইরে বেরোতেন সিগারেট খাবার জন্য, তখন অনেক সময় বাবা আবিষ্কার করতেন যে তত্ত্বচান এসে বসে আছে। ও তৎসকি, তুমি এখানে, বাবা বলতেন। মিস্টার রোজেনস্টক ওকে দেখতে পেলে ওর সেই উচ্চারণে বলতেন, সুপ্রভাত, কিংবা কি খবর। আর তত্ত্বচান যখন বেশ বড় হয়ে গিয়েছিল তখনও ওকে কোলে তুলে নিয়ে গালের সঙ্গে গাল লাগিয়ে ওকে আদর করতেন। এতে তত্ত্বচান একটু লজ্জা পেত। আবার মিস্টার রোজেনস্টককে ওর খুব ভালো লাগতো। চোখে রূপালি রঙের পাতলা ফ্রেমের চশমা, বড় সড়ো একটা নাক, তেমন লম্বা ছিল না, কিন্তু চেহারায় একটা সৌম্য সুন্দর শিল্পী শিল্পী ভাব ছিল। রিহার্সালের হলঘরটা তত্ত্বচানের খুব পছন্দ ছিল। একটু পুরনো ইউরোপীয় ধাঁচের একটা বাড়ি, ছুটছুড়ে কিন্তু খুব সুন্দর। সেনজুকো দিঘির হাওয়া এসে সুরগুলোকে হলঘর থেকে বের করে নিয়ে যেত বহু বহু দূরে। মাঝে মাঝে মাছ বিক্রেতার ভালো মাছ পাকের সঙ্গে ওই সুরও যেন মিশে যেত। গরম জলের কুণ্ড। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছিল। ছুটির শেষে ওদের স্কুল থেকে গরম জলের কুণ্ডতে বেড়াতে যাবার কথা ছিল। তোমইয়ের ছেলেমেয়েদের কাছে এটাই ছিল স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা কিন্তু চট করে অবাক হবার মানুষ ছিলেন না। তবু যেদিন তত্ত্বচান বাড়ি এসে বলেছিল, জানো সবাই গরম জলের কুণ্ডতে বেড়াতে যাচ্ছে, আমিও কি যেতে পারি, সেদিন মা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বুড়ো বুড়িরা দল বেঁধে গরম জলের কুণ্ডতে বেড়াতে যায় এ কথা মা জানতেন, তাই বলে ক্লাস 1-এর বাচ্চারা? অবশ্য হেডমাস্টার মশাইয়ের চিঠিটা ভালো করে পড়বার পর মায়ের মনে হয়েছিল কি দারুণ আইডিয়া। তোই নামে একটা জায়গা, তোমইয়ের সাগর পাড়ের স্কুল বসবে। সিজুওকাতে ইজু নামে একটা উপদ্বীপ আছে, সেখানে ওই তোই গ্রাম, আর সেইখানে একটা গরম জলের কুণ্ড আছে সমুদ্রের জলের ভিতরে। ফলে বাচ্চারা বেশ সমুদ্রের সাঁতার কাটতে পারবে, আবার গরম জলে স্নানও করতে পারবে। 3 দিন 2 রাতের জন্য যাবে ওরা। তোমইয়ের এক ছাত্রের বাবার ওখানে একটা বাড়ি আছে। 50 জন ছেলে মেয়ে সেখানে থাকবে ঠিক হয়েছিল, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সবাই। মা তো তত্ত্বচানকে এক কথায় যেতে দিতে রাজি হয়ে গেলেন। যাবার দিন সবাই স্কুল চত্বরে এসে হাজির হলো। হেডমাস্টার মশাই বললেন, এবার শোনো তোমরা, আমরা ট্রেনে করে যাব, তারপরে জাহাজে। তোমরা কিন্তু কেউ হারিয়ে যেও না, এটা আমি মোটেও চাই না, বুঝেছ? তো চলো তাহলে। ব্যাস এইটুকুই বলেছিলেন। তবু বাচ্চারা জিউগাওকা স্টেশন থেকে টোকিওর ট্রেনে উঠল যখন, তখন ওদের আশ্চর্য সুশৃঙ্খল ব্যবহার দেখলে অবাক হতে হতো। কেউ ছোটাছুটি করছিল না, চিৎকার চেঁচামেচি করছিল না, আর যেটুকু গল্প করছিল তার শুধু কাছাকাছি বসা বন্ধুদের সঙ্গে। তোমইয়ের ছেলে মেয়েদের একবারও বলা হয়নি যে লাইন করে দাঁড়াতে হবে, ট্রেনে চেঁচামেচি করবে না, খাবার খেয়ে কাগজ খোলা খোসা এইসব ছড়িয়ে ফেলবে না। তবু ওরা ওদের প্রতিদিনকার স্কুলের জীবন থেকে নিশ্চয়ই এমন কোনো শিক্ষা পেয়েছিল যার জন্য ওরা সহজভাবে বুঝে গিয়েছিল যে যারা ছোট আর দুর্বল তাদের উপরে গায়ের জোর খাটাতে হয় না। অসভ্য আচরণ খুবই লজ্জার ব্যাপার। এমন কিছু করা উচিত নয় যাতে অন্য কারোর বিরক্তি বা অসুবিধা হতে পারে। যখনই কোনো কাগজ বা খোলা এসব পড়ে থাকতে দেখবে তখনই হাতে তুলে নোংরা ফেলার জায়গায় ফেলে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে তত্ত্বচান কমাস আগেও কথা বলে রাস্তার বাজনাওয়ালাদের ডেকে গোটা ক্লাসকে বিরক্ত করে মারছিল। সেই তত্ত্বচানই তোমইতে প্রথম দিন থেকে ডেস্কে বসে শান্ত হয়ে মন দিয়ে কাজ করতে শুরু করেছিল। আগের স্কুলের কেউ যদি এখন ওকে বন্ধুদের সঙ্গে এইভাবে ট্রেনে বসে সুন্দরভাবে গল্প করতে দেখতেন তাহলে ভাবতেন এ নিশ্চয়ই অন্য কোনো মেয়ে। নামাজুতে নেমে ওরা ঠিক স্বপ্নের মতো একটা জাহাজে গিয়ে উঠল।
জাহাজটা তেমন বড় ছিল না, কিন্তু ওরা এত উত্তেজিত ছিল যে ঘুরে ঘুরে ডেকের প্রতিটা কোণা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এটা ছুঁয়ে, ওটা থেকে একটু ঝুলে পড়ে। আর তারপর জাহাজ যখন চলতে শুরু করলো, তখন পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খুব করে হাত নেড়ে দিল। কিন্তু খানিক বাদেই বৃষ্টি পড়তে শুরু করলো, আর ওদের খোলা ডেকে ছেড়ে জাহাজের ভিতরে চলে যেতে হলো। একটু পরে সমুদ্র খুব উত্তাল হয়ে ওঠায় তত্ত্বচান ও আরও কিছু ছেলেমেয়ের শরীর খারাপ করতে লাগলো। তখন ওদেরই একটি উঁচু ক্লাসের ছেলে উঠে দাঁড়িয়ে উপস উপস বলে এদিকে ছুটে গিয়ে একবার ওদিকে ছুটে গিয়ে জাহাজটাকে মিছে সোজা করবার চেষ্টা করতে লাগলো। যেই জাহাজটা একটা দিকে হেলে যাচ্ছে, অমনি সে উপস বলে সেই দিকে ছুটে যাচ্ছিল। এই না দেখে ছেলেমেয়েরা বমি ভাব ভুলে গিয়ে হাসতে শুরু করলো। অমনি করে হাসতে হাসতে কখন যে ওরা তীরে পৌঁছে গেল। সবচেয়ে মজার কথা হলো, জাহাজ থেকে নামবার পরে সবার বেশ সুস্থ আর চনমনে লাগছে, আর তখন সেই উপস উপস করা ছেলেটার শরীরই খুব খারাপ হয়ে গিয়েছিল। একটি অপূর্ব সুন্দর শান্ত পাহাড় আর বন দিয়ে ঘেরা সমুদ্র পাড়ের গ্রাম তৈ। একটু জিরিয়ে নেওয়ার পর শিক্ষকরা ছেলেমেয়েদের নিয়ে সমুদ্রে গেলেন। এটা তো ঠিক স্কুলে সাঁতার কাটার মতো ছিল না, তাই এখানে ওরা সব সাঁতারের পোশাক পরেই জলে নামলো। সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ডটা সত্যিই এক আশ্চর্য ব্যাপার। কোনো কিছু দিয়ে তো আর ঘেরা ছিল না, ফলে কোথায় যে সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ড তা বোঝবার বিশেষ কোনো উপায় ছিল না। কেউ যদি বলে দিত যে এইখানে কুণ্ডটা রয়েছে, তাহলে জলের ভিতরে বসে পড়লে গরম জল এসে ঘাড় পর্যন্ত ভিজিয়ে দিয়ে যেত। আহ, কি আরাম! ঠিক যেন বাথটাবে বসে স্নান করবার মতো। সেখান থেকে সমুদ্রে চলে যেতে চাইলে 15 ফুট আড়াআড়িভাবে সাঁতার কাটলেই জলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে। যত দূরে যাও ততই ঠান্ডা হয়ে যাবে জল, আর তখনই বুঝবে যে তুমি সমুদ্রে পৌঁছে গেছো। তো ধরো তুমি অনেকক্ষণ ধরে সমুদ্রে রয়েছো আর বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, তখন একটু তাড়াতাড়ি করে গরম জলের কুণ্ডটা পর্যন্ত সাঁতরে এসে ঘাড় অবধি উষ্ণ জলে ডুবিয়ে বসে থাকলেই হলো। মনে হবে যেন বাড়িতেই আছো। আর দৃশ্যটা কি মজার! ওদিকে সাঁতারের টুপি পরা ছেলেমেয়েরা সাঁতার কেটে বেড়াচ্ছে, এখানে কজন দিব্যি গোল হয়ে ভেসে গল্প করছে। কেউ ওদের এভাবে দেখলে ভাবতেন গরম জলের কুণ্ডতে গেলে দেখি ছোট ছোট ছেলে মেয়েরাও বুড়ো বুড়িদের মতো হয়ে যায়। তখনকার দিনে সমুদ্র তীরে কোনো ভিড় ছিল না, তাই জায়গাটা যেন তমুইয়ের ছেলে মেয়েদের নিজস্ব একটা বালুচর হয়ে গিয়েছিল। এই সাঁতার, এই গরম জলে স্নান, ওরা প্রাণ ভরে আনন্দ করছিল। এবং অতক্ষণ জলে থাকার পর সেদিন যখন ওরা ঘরে ফিরে গিয়েছিল, তখন ওদের আঙুলের চামড়া একেবারে কুঁচকে একসা হয়ে গিয়েছিল। প্রতি রাতে লেপের ভিতরে গুটিসুটি মেরে শোবার পর বাচ্চারা কেউ না কেউ একটা করে ভূতের গল্প বলতো। তত্ত্বচান আর ক্লাস 1-এর অন্য বাচ্চারা তো ওই সব গল্প শুনে ভয়ের চোটেই কেঁদে ফেলতো। তাও শোনা চাই, চোখে জল, তবুও বলবে। তারপর স্কুলের হলের ক্যাম্প আর সাহসের পরীক্ষা, ওসব তো মিছিমিছি অ্যাডভেঞ্চার ছিল। তুলনায় তৈয়ে থাকাটা ছিল সত্যিকারের একটা অভিজ্ঞতা। যেমন ছেলে মেয়েরাই পালা করে বাজার করতে যেত, সবজি কিনতো, মাছ কিনতো। কেউ যখন জিজ্ঞাসা করতো যে ওরা কোন স্কুলে পড়ে কিংবা কোথা থেকে এসেছে, তখন ওদের খুব সুন্দর করে উত্তর দিতে হতো সেসব প্রশ্নের। একবার তো কয়েকটি ছেলে মেয়ে বনের ভিতরে প্রায় হারিয়েই গিয়েছিল। অন্য কয়েকজন আবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের এত ভিতরে চলে গিয়েছিল যে আর ফিরতে পারছিল না। এদিকে বাকিরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। আর কয়েকজনের আবার বালির ওপরে পড়ে থাকা কাচের টুকরোতে পা কেটে গিয়েছিল। প্রত্যেকটা সমস্যা বন্ধুদের সাধ্যমতো সাহায্য করতে হয়েছিল। অবশ্য তৈ সফরে এইসব সমস্যা নয়, মজা করাটাই ছিল বেশি। বনের ভিতরে ঝিঁঝি পোকারা গান গাইতো, আর একটা দোকানে দারুণ দারুণ সব মিঠাই কিনতে পাওয়া যেত। সমুদ্রের পাড়ে ওরা এক ভদ্রলোককে দেখেছিল, তিনি একলা একটা কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করছিলেন। ততদিনে বেশ নৌকার মতো দেখতে হয়ে গিয়েছিল জিনিসটা। রোজ সকালে ওরা প্রথমেই ছুটে গিয়ে দেখতো কতটা এগিয়েছে ওর কাজ। তত্ত্বচানকে ওই মানুষটা একটা খুব সুন্দর বাঁকানো কাঠের টুকরো উপহার দিয়েছিলেন। চলে আসবার দিন হেডমাস্টার মশাই বললেন, একটা ছবি তুললে কেমন হয়? তাহলে এই বেড়ানোটা বেশ মনে থাকবে। আগে কোনো দিন ওদের সবার কোনো ছবি তোলা হয়নি, তাই সবাই দারুণ উত্তেজিত হয়ে পড়ল।
কিন্তু যেই না ক্যামেরা ট্যামেরা সব প্রস্তুত, অমনি করে কার যেন হিসি পেয়ে গেল। তারপর আবার যেন কে উল্টো করে জুতো পড়েছে বলে সেটা খুলে আবার ঠিক করতে লাগলো। শেষে ক্যামেরা হাতে মাস্টারমশাই যখন বললেন, সবাই ঠিক আছো তো, তখন দেখা গেল যে তুই একজন ক্লান্তির চোটে মাটিতে বসে পড়েছে আর ছবির জন্য পোজ দিতে পারছে না। ছবিটা তুলতেই সত্যি অনেক সময় লেগে গিয়েছিল সেদিন, কিন্তু ওই ছবিটা পেছনে সমুদ্র আর সামনে প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে পরে সেটা ওদের কাছে এক মহামূল্যবান সম্পদ হয়ে গিয়েছিল। ছবিটার দিকে এক ঝলক তাকালেই হুড়মুড়িয়ে সব স্মৃতি এসে চোখের সামনে হাজির হতো। জাহাজটা, গরম জলের কুণ্ড, ভূতের ভয়, উপস উপস করা ছেলেটা। তত্ত্বচানের জীবনের সেই প্রথম গ্রীষ্মের ছুটির আনন্দ ও কখনোই ভুলতে পারেনি। যখনকার কথা বলছি তখন টোকিওতে তত্ত্বচাঁদের বাড়ির পিছনের পুকুরে বাগদা চিংড়ি পাওয়া যেত। আর ময়লা পরিষ্কারের গাড়িটা কে টেনে নিয়ে আসতো জানো? কে টেনে নিয়ে আসতো বলো তো? একটা মস্ত বড় ষাঁড়।